সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থা, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষা রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক গণস্বাক্ষরতা অভিযান, এবং অধ্যাপক শামসুল আলম, সিনিয়র সচিব, সদস্য পরিকল্পনা কমিশন। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদের ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। 1 সেপ্টেম্বর থেকে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম, সাধারণ মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া। এমন সিদ্ধান্ত পুরোপুরি জনস্বার্থ বিরোধী বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ঈদে পশু কোরবানির জন্য ঢাকা সহ সব বিভাগীয় ও পৌর এলাকায় নির্দিষ্ট স্থান নির্ধারণ। রাজধানীতে পশু জবাই হবে 493টি স্থানে। হাসপাতাল রেললাইনের পাশে কোনো হাট নয়। দুর্নীতির 2 মামলার সাক্ষ্য গ্রহণে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আদালতে যাননি বেগম জিয়া। সাক্ষীকে বেআইনি সহায়তার অভিযোগকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক। বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ জয়ী। নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনুষ্ঠানিক ফল ঘোষণা সোমবারের পর। এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে 7 জন গ্রেফতার। প্রতারণার ফাঁদে সর্বশান্ত করত বিত্তবানদের। আমরা এবার চলে আসব সরাসরি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমে আসব রাশেদা আপা আপনার কাছে। আপনারা সম্প্রতি একটা জরিপ করেছেন আমাদের যে পরীক্ষা নির্ভর শিক্ষা পদ্ধতি, সেটার বিষয়ে, বিশেষ করে প্রাথমিক যে শিক্ষা সমাপনী পরীক্ষা সেটির বিষয়ে। তো আপনি যদি সেটা নিয়ে শুরু করেন। প্রথমে যেটা বলি যে বাংলাদেশে শিক্ষায় আমাদের কিন্তু অর্জন অনেক, এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে শিক্ষায় অনেক অপ্রতুলতা আছে, সম্পদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তার মধ্যেও আমরা এগোচ্ছি। বিশেষ করে সংখ্যাগত দিক থেকে বাংলাদেশের অগ্রগতিটা সারা পৃথিবীব্যাপী দৃশ্যমান, এবং সবাই এটা উদাহরণ দিয়ে বলেও থাকেন, বহির্বিশ্বেও বলে থাকেন। আমরা যেখানে এখন আমরা অনেক দূর যেতে হবে যে জায়গাটায়, সেটা হলো মান, এবং শুরুর থেকে গোড়ার থেকে সেটা মান যাচাইয়ের নানা রকম পদ্ধতি আছে পৃথিবীতে। নিয়মিত ক্লাসরুমে, শ্রেণীকক্ষের ভেতরে বার্ষিক পরীক্ষা, ষান্মাসিক পরীক্ষা, নানা ধরনের পদ্ধতি আছে। শিক্ষক নৈর্ব্যক্তিকভাবে ক্লাসরুমের ভিতরে নিয়ে থাকেন, এটা নানা ধরনের, নানা দেশে নানাভাবে চালু আছে। পাবলিক পরীক্ষা, যে একটা বিশাল আকারে যে পাবলিক পরীক্ষা হয়, সেটা পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু হয় উন্নত বিশ্বের 10ম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এরকম হাই স্কুল গ্রাজুয়েশন, এটা একটা বড় সড়ো জিনিস। আর আমাদের দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশে আমরা 2009 সাল থেকে চালু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এর আগে এটি চালু করার পেছনে একটা উদ্দেশ্য ছিল সরকারের, একটা বৈষম্য দূর করা। সেই বৈষম্যটা ছিল বৃত্তি পরীক্ষা ভিত্তিক। এই ক্লাস 3 থেকেই শুরু হতো যে শিক্ষার্থীদের আলাদা করা, যে ভালো ভালো 20 জনকে আলাদা করে রাখি, এদের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত দৃষ্টি, একটা বৈষম্য ছিল। সেই বৈষম্য দূর করার জন্য চালু করা হলো পাবলিক পরীক্ষা, প্রাথমিক শিক্ষা সমাপনী। সবাই পরীক্ষা দিবে, যারা ভালো করবে বৃত্তি পাবে। কিন্তু এটা করতে গিয়ে এখন একটা পর্যায়ে আমরা মাঠে দেখলাম, আমাদের এই গবেষণা করার পেছনে কারণটা ছিল যে 6 বছর অতিক্রম করেছি আমরা প্রাথমিক শিক্ষার সমাপনী। আসলে এর মধ্য দিয়ে আমরা যা উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলাম, বৈষম্য দূর করা, সেটা কি করতে পেরেছি? আর যদি না করে থাকি, তাহলে এটার কিভাবে বৈষম্যটা দূর করা যায়, বা সেখানে খতিয়ে দেখতে গিয়ে আমরা একটু অবাক হয়েছি এবং কিছুটা বলা যায় হতাশই হয়েছি। আমরা দেখেছি যে একটা বৈষম্য দূর করতে গিয়ে আমরা নানা ধরনের বৈষম্য তৈরি করে ফেলেছি। একটা হলো যে
যারা মানে এমন ভাবে শিক্ষাটাকে পণ্য বানিয়ে ফেলেছি আমরা। চতুর্থ শ্রেণী থেকে শুরু হয় এই পরীক্ষা ভিত্তিক লেখাপড়া, প্রাথমিক সমাপনী পরীক্ষা ভিত্তিক। মা বাবারা ছুটতে থাকেন, সচ্ছল মা বাবারা কোচিং এর পিছনে। শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং হয়, এখন ক্লাসরুমে শ্রেণীকক্ষের ক্লাসের বদলে ক্লাস শেষ হওয়ার পরে শিক্ষকরাই আবার কোচিং করেন। কিছুটা অর্থ দিতে হয়, কিন্তু আমরা দেখলাম এখানে অর্থের পরিমাণ এবং ৭৮% স্কুলে কোচিং ভিত্তিক হয়ে গেছে। এবং সেটা নিয়ে দেখা গেল যে গ্রামে শহরের বৈষম্য অনেক, আবার উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে বৈষম্য অনেক। এবং তারপরে আরেকটা যেটা সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা পেলাম এই গবেষণায়, সেটা হলো আমরা এই বয়সেই আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনের দিকে নিয়ে যাচ্ছি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এগুলো বাদ দিলাম, এগুলো প্রশ্ন সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ, কিন্তু শ্রেণীকক্ষের ভেতরে শিক্ষকরা উত্তর লিখে দিচ্ছেন, তাদেরকে মোবাইল নিয়ে যেতে দেয়া হচ্ছে, মোবাইলের মাধ্যমে বাইরে থেকে উত্তর আসছে, তারা বলে দিচ্ছেন। সারা এলাকার স্কুলগুলোর মধ্যে এক ধরনের, শিক্ষকদের মধ্যে এক ধরনের সমঝোতা আছে, আমার বাচ্চারা তোমার স্কুলে পড়লে তুমি দেখবে। এই বিষয়গুলো এখন একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে চলে গেছে, যেটার প্রতি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। কারণটা হলো অভিভাবকদের তো কোনো ফোরাম নেই, আর শিক্ষার্থীদের প্রাথমিকের তো প্রশ্নই ওঠে না, বাচ্চাদের কোনো ভয়েস আসা এখানে। আমরা চেয়েছি তাদের মধ্য থেকে তথ্যগুলো নিয়ে এসে সরকারের সাথে দেন দরবার করতে। যে একটা সময় প্রয়োজন ছিল, এখন বোধহয় ভেবে দেখার সময় এসছে যে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা প্রয়োজন কিনা, অথবা প্রয়োজন থাকলে কিভাবে করা যায়। আমি স্যার আপনার কাছে আসবো। আপনি যদি এই বিষয়টি নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করি, তারপর অন্য বিষয়ে যাব, যে এই প্রাথমিক শিক্ষার ব্যাপারটি বা এত ছোট বয়সে বাচ্চাদের একটা প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত। রাশেদা আপা যেরকম বললেন আর কি, যে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বিশাল অর্জন হয়েছে এই ৪৪ বছরে। সম্প্রতি আরো দ্রুত এটি হচ্ছে, সংখ্যার দিক থেকে তো অবশ্যই। তো এখন এই মানের কথা এসছে, তো সংখ্যা মান দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব তো আছেই, হয়তো থাকবে। আমরা একটু যদি মনে করি ঐতিহাসিকভাবে, যে ১৯৪৭-এ যখন এই উপমহাদেশ স্বাধীন হলো, ব্রিটিশরা চলে যেতে বাধ্য হলো, তখন শিক্ষার হার কি ছিল? সাক্ষরতার হার, শিক্ষার না, ১০-এর নিচে। একটি সভ্য জাতি, তারা নিজেদেরকে দাবি করত, ২০০ বছর শাসন করলো, মাত্র ১০ ভাগ লোককে স্বাক্ষর এই অবস্থায় রেখে গেল। পরবর্তীতে পাকিস্তান আমলে ২৩ বছরে আমরা ১০ থেকে বোধহয় ১৭-তে উঠলাম। সেই ১৭ থেকে এখন সরকারি হিসাবে হয়তো ৬৫, বা বেসরকারি অনেক সমীক্ষায় একটু কম, যাই হোক ৫০-এর নিচে তো নয়। এই যে সাক্ষরতা বাড়লো, এটা একটা বিরাট অর্জন। কিন্তু যদি আমরা, হ্যাঁ, পাকিস্তানের চেয়ে এগিয়ে, ভারতের চেয়ে একটু কম, শ্রীলঙ্কা কিন্তু একেবারে ৯৯-এর কাছে, অথবা মায়ানমার, থাইল্যান্ড সব ৯৫-এর উপরে। তো সেই দিক থেকে আমরা এগুচ্ছি, কিন্তু আরো এগোনোর কথা ছিল। তো ঠিক আছে, এখন এই যে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা, এটি তো আমাদের স্বাধীনতার ফল। কথা ছিল যে বাধ্যতামূলক এবং বিনা বেতনে পড়বার সুযোগ পাবে সবাই, একমুখী, সেটাও তো আসবেই, কিন্তু সবাই বাধ্যতামূলকভাবে স্কুলে যাবে, বিদ্যালয়ে যাবে, এবং হয়তো বিনা বেতনে পড়বার সুযোগ পাবে। কিন্তু সেই দিকে কি আমরা থাকতে পারলাম? তো বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে সংবিধান তো দিলেনই, এখানে প্রফেসর শামসুল আলম আছেন বর্তমানে প্ল্যানিং কমিশনের, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সিনিয়র সচিব। প্রথম যে কমিশন ছিল, তারা তো ২ বছরের মধ্যে আমাদেরকে পঞ্চবার্ষিক পরিকল্পনা দিতে পারলেন, এবং ওই ৪ নীতির উপর ভিত্তি করে। আর বঙ্গবন্ধুর সময়ে আমরা কি পেলাম? ডক্টর মোহাম্মদ কুদরতি খুদার নেতৃত্বে প্রথম শিক্ষা কমিশন পেলাম। অসাধারণ, এটা বঙ্গবন্ধুর নির্দেশেই তো হলো। সেইখানে কথা ছিল মাতৃভাষায় শিক্ষা হবে
এবং একমুখী শিক্ষা হবে, সবার জন্য শিক্ষা হবে। তো এই সামান্য এই কয়েকটা নীতি যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতাম। যাই হোক, এখন প্রাথমিক পর্যায়ে তো এখন 5 বছরের, তারপরে বর্তমান সরকার এই বিগত 5 বছরের সময়ই তারা একটি নতুন পদ্ধতি দিলেন যে 8ম শ্রেণী পর্যন্ত। কারণ 8ম শ্রেণী এই মাপকাঠিটা কিন্তু অনেক ব্যাপারেই চাওয়া হয়। যেমন সাধারণ একজন ড্রাইভার হবে গাড়ির, তার কিন্তু 8ম শ্রেণী পাশ হতে হবে। সুতরাং ওই পর্যন্ত শিক্ষাটা যাওয়া উচিত, প্রাথমিকটা। তো সেটা আমার মনে হয় এই সিদ্ধান্তটা ভালো। এখন যেটি রাশেদা চৌধুরী বললেন যে এই যে প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়া হলো, এইটাই অশুভ। এই একেবারেই শিশু যারা বালক বালিকা, তাদেরকে এরকম একটা প্রতিযোগিতা, এবং তারা বাধ্য হচ্ছে, তাদের অভিভাবকরা, শিক্ষক বা পুরো ব্যবস্থাটাই তাদেরকে চাপের মধ্যে রাখছে যে কে কার চেয়ে এগিয়ে যাবে। এটা বোধহয় কোনো প্রয়োজন ছিল না। খেলাধুলা করবে, আনন্দ উৎসব করবে, তার সাথে পড়াশোনা তো অবশ্যই পাশাপাশি চলবে, কিন্তু এখন দেখা যায় সবাই শুধু ওই বইয়ের পিছনে, পড়ার পিছনে, এবং আরো ভালো করবার জন্য ওই প্রাইভেট টিউশনির এবং স্কুল পর্যায়ে থেকে এটা এখন একটা সিস্টেমে চলে এসছে। এটা হলো স্কুলে তো দেওয়াই হয়, তার বাইরেও হয়। এখন ওরকম তো একটা সময় ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাড়িতেই 5টা-10টা শিক্ষকের কাছে পড়তেন, সেটা তো আমরা চাচ্ছি না। এখন কিছুটা লাগবে, যারা দুর্বল তাদের সহযোগিতা লাগে, যারা নিজেরা ওই বই দেখে বা শিক্ষক যেটা পড়াবেন সেটার মাধ্যমেই সে শিখে নেবে স্কুলের ভেতরেই ওই সময়ের মধ্যে। এবং অবশ্যই তার জন্য খেলাধুলার সময়টা রাখতে হবে, বিনোদনের সময়টা রাখতে হবে। এমনকি ঘরকন্যার মা বাবাকে সাহায্য করবার জন্য গ্রামে যেটা অত্যন্ত জরুরি, সেখানে সেই সুযোগটাও, সেই সময়টাও রাখতে হবে। কিন্তু আমরা দেখছি এখন ক্রমান্বয়ে সব বাদ দিয়ে ওই খালি স্কুল, বই, শিক্ষক, এমনকি খেলবার সময়টাও পাচ্ছে না। এটা তো মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য খুবই অসুবিধাজনক, বাধাগ্রস্ত করে। জি স্যার, আবার আসবো পরে আপনার কাছে। আমি অধ্যাপক শামসুল আলম আপনার কাছে যাব। আপনি প্ল্যানিং কমিশনে, অর্থাৎ আপনি পরিকল্পনার সাথে যুক্ত সরকারিভাবে, বিশেষ করে শিক্ষার সাথে আপনি যুক্ত। আপনি কি বলবেন? এই দুজনের কথা আমরা শুনলাম, এই বিষয়টি নিয়ে যদি আপনার মতামত জানতে চাই। অবশ্যই আমি নজরুল ইসলাম স্যার আমার রাশেদা আপার সঙ্গে এই বিষয়গুলো তো তার দ্বিমত করার কিছু নেই, এ তো বাস্তবের বর্ণনা। আসলে এগুলোর পুনরাবৃত্তি না করেও আমি যে কথাটা বলতে চাইব, আমার কখনো কখনো মনে হয় আমি শিক্ষকতার সঙ্গে দীর্ঘদিন জড়িত। 35 বছরের অধ্যাপনার শেষে আমি পরিকল্পনা কমিশনে যোগদান করেছি। তো আমি নিজেও তো প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছি, বিদেশে পড়াশোনা করে শিক্ষক হয়েছি, পড়িয়েছি। আমার একটা কথাই মনে হয়, আমরা অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করেছি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। অত পরীক্ষা নিরীক্ষার আসলেই প্রয়োজন ছিল কিনা এই প্রশ্ন অবশ্যই করা যায়। আমরা যদি ক্ষুধার শিক্ষা কমিশনেরটাই শুধু বাস্তবায়ন করতাম, আর কিছুই কিন্তু প্রয়োজন ছিল না। দুটো জিনিস তিনি বলেছেন, একটা মাতৃভাষার শিক্ষা, একটা একমুখী শিক্ষা। আমাদের বহু ধারার শিক্ষা আছে, সেই প্রশ্ন তো আছেই। এখন ব্যবস্থাপনার বিষয়ে আমরা অনেক গবেষণা পরীক্ষা নিরীক্ষা করেছি, কথা বললাম এই কারণে। আপনি লক্ষ্য করুন, এই মাধ্যমিকে আমরা কত না প্রশ্ন ব্যাংকের কথা শুনেছি। এক সময় বলা হলো বস্তুনিষ্ঠ পরীক্ষা, মানে অবজেক্টিভ টাইপের, মাল্টিপল চয়েস, আপনি শুধু ফোঁটা দিবেন প্রশ্নমালায়, খুব একটা কিছু লিখতে হবে না। তারপর দেখলাম সৃজনশীল পদ্ধতি, মানে কত রকমের পদ্ধতির যে আমরা প্রয়োগ ঘটিয়েছি এবং কেন ঘটালাম, এটি কিন্তু আমার কাছে একেবারে বোধগম্য নয়। আমি এটি আমার নিজের উপলব্ধিটা বলছি। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা তো একটা ভালো শিক্ষা ব্যবস্থা। আমেরিকা, ব্রিটিশ, কানাডা, এগুলো আমরা সকলেই জানি, অস্ট্রেলিয়া। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় এত পরীক্ষা নিরীক্ষা তো হয়নি, এত পদ্ধতিও নেই। তারা প্রথাগতভাবে যা চলছে সেখান থেকে তো ভালো ছাত্রছাত্রী অবশ্যই বেরোচ্ছে। এখন মূল বিষয়টা আমরা গুরুত্ব না দিয়ে পদ্ধতির উপরে অনেক জোর দিয়েছি, চেয়েছি পদ্ধতি বোধহয় আমাদেরকে দক্ষ করবে, আমাদেরকে ভালো শিক্ষা দেবে। আমরা যারা শিক্ষা দিচ্ছে আর যারা শিক্ষার্থী, তাদের বিষয়টা, তাদের গ্রহণযোগ্যতা বা তারা কি পারবে না পারবে সেটি বোধহয় খুব একটা ভাবিনি। তাহলে এত পরীক্ষা নিরীক্ষা তো প্রয়োজন ছিল না। এবং পরীক্ষা নিরীক্ষা বারবার করে কিন্তু আমরা ভালো উত্তরণ ঘটাইনি। সৃজনশীলতায় আসলাম,
যারা মনে করেন 60-এর দশকে এই এসএসসি পাস করেছে, প্রবেশিকা পাস করেছে, বা তারও আগে বা তারপরে, তারা তো মেধাশীল ছিল, তারা তো দেশে বিদেশে, আজকে যারা এখন হয়তো কিছু আমরা রিটায়ার করে গেছে, এখনো যারা সমাজে সুপ্রতিষ্ঠিত, এরা কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা ফলশ্রুতি, এবং বহু প্রতিভাবান এর মধ্যে কিন্তু জন্ম নিয়েছে দেশে বিদেশে যারা আছেন। তো আমরা এখন যেটা করেছি, বইয়ের বোঝা চাপিয়েছি, বই নিয়ে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, এত বই, অথচ পাশ্চাত্যে আমি ইউরোপে ইয়েতে পড়াশোনা করছি, ব্রিটেনে, হাই স্কুল পর্যন্ত বই জানি না ওরা ছেলেমেয়েরা কি বই পড়ে, বাসায় কোনো বই আনে না, নেও না, স্কুলে লেখাপড়া করবে সকাল থেকে করে বিকেল যখন বাসার তারা ফ্রি, খেলাধুলা করবে। তো তারাও তো শিক্ষিত হচ্ছে। এবং আমাদের শিক্ষার একটি বড় সমস্যা হলো স্কুল কক্ষভিত্তিক শিক্ষা। এখন আমরা বলছি মাল্টিমিডিয়া চালু করেছি, কম্পিউটার চালু করেছি, ভালো। আপনি কি কখনো দেখেছেন ছেলে মেয়েদেরকে লাইন ধরে পোস্ট অফিসে গিয়ে দেখতে যে পোস্টমাস্টার কি কাজ করে? ছেলে মেয়েদের শিক্ষক নিয়ে গিয়ে দেখেছেন যে পার্কে দেখা যাচ্ছে বিভিন্ন গাছের নাম কি, পাখির নাম কি? আমার দেশে সচরাচর এটা দেখা যায় না। আমি আবারও ব্রিটেনের কথা বলবো, আপনি বেরোলেই প্রথমে চোখে পড়বে এই সাপ্তাহিক দিনগুলোতে কোনো না কোনো কথা ছেলে মেয়েদের একটা ব্যাচ, শিক্ষক সামনে, ছেলেরা লাইন ধরে পেছনে যাচ্ছে, হয়তো পার্কে, নয়তো সুইমিংয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সাঁতারও শেখাচ্ছে, পোস্ট অফিসে নিচ্ছে, রেল স্টেশন নিয়ে যাচ্ছে, টিকিট কাটা দেখাচ্ছে। তো এই যে জীবনমুখী শিক্ষা, বাস্তবমুখী শিক্ষা, এবং স্কুলে গেলে কক্ষের মধ্যে এমন কিছু নাই, হাড়ি পাতিল থেকে শুরু করে আপনার হাতুড়ি থেকে শুরু, করাত থেকে শুরু করে, যে যা চায় খেলার ছলে ওগুলো তারা করছে। তো এই যে জীবনমুখী শিক্ষা, আমরা এই বাস্তবতাটাকে আসলে জানি না আমার দেশে কেন আমরা এত কিছু গবেষণায় গেলাম বা করলাম। ফল হলো এই, এখন ক্লাস 1 থেকে কোচিংটা শুরু হয়েছে। কোচিং না করলে আপনি পরীক্ষা পাশ করতে পারবেন না। বাপ মায়ের যে কি মানে অসহায় অবস্থা, ঘন্টার পর ঘন্টা তারা এই স্কুল থেকে বেরিয়ে আবার নিয়ে দৌড়ান কোচিং সেন্টারগুলোতে, বিকালে একই শিক্ষক ক্লাসে পড়ান, তিনি আবার কোচিংয়ে সেই ব্যাচটা কি পড়ান। এটা নৈতিকতার কি প্রশ্ন? আমি বেতন নিচ্ছি, পড়াবো, এটা তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়া উচিত ছিল, আমরা কিন্তু সেটা করিনি। এখন তাতে কি হলো, প্রচুর টাকা পয়সা প্রয়োজন হয়, স্কুলে আমরা বৃত্তির ব্যবস্থা করেছি, ছাত্রছাত্রীরা ঠিক বিনামূল্যে বই দিচ্ছি, তো এই কোচিংয়ের কি হবে? এবং কোচিং না করালে সেই ছেলে স্কুলে পরীক্ষা পাশও করছে না, কারণ সেই অঙ্কের শিক্ষক কোচিংয়ে না গেলে সে ওই পরীক্ষা ফেল করে, ওই ভয়েও যেতে হচ্ছে তাকে। তো এই বিষয়গুলো আমি বলি, সংখ্যাগতভাবে যেটা রাশেদ আপা বলেছেন, সংখ্যাতাত্ত্বিকভাবে আমরা কিন্তু অনেক অগ্রসর হয়েছে। স্কুলে এনরোলমেন্ট প্রায় 100% হয়েছে, 99%-এর উপরে ভর্তি। এখন আমাদের ড্রপিং হার যেটা 43% পাস করতো প্রাইমারি, এখন সেটা উত্তীর্ণ হয়েছে 80%-এ। এদিক থেকে আমাদের জেন্ডার সমতা, মাধ্যমিক স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের চেয়ে, 112 জন মেয়েতে 100 জন ছেলে। তো এটা তো বিরাট সাফল্য, প্রাইমারি তো তাই। তো এগুলো সাফল্যের পেছনে যে শিক্ষার বিষয়টা, তাকে জানা, জীবনমুখী শিক্ষা, সৃজনশীল শিক্ষা, নৈতিক শিক্ষা, দেশাত্মবোধ বা প্রেম শিক্ষা, দেশপ্রেম শিক্ষা, এই বিষয়গুলি কিভাবে আসছে আমি বুঝতে পারছি না আসলে। এটা তো প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে, যেখানে মান নিয়ে অনেক প্রশ্ন আছে। আজকে আপনারা জানেন, ব্র্যাকের একটা গবেষণা, সবাই জানেন, আপনারাও জানেন, নিয়াজ হামিদুল্লাহ করেছেন, তার সঙ্গে আরো 2 জন ছিল। তারা 64 ডিস্ট্রিক্টে একটা গবেষণা করেছে, আমি এটা উদ্ধৃতি না দিয়ে পারছি না। সেখানে তারা দেখেছে প্রাইমারি পাশ করেছে এরকম 33% সাধারণ যোগ বিয়োগটা করতে পারছে না। এর 66% দুটি বাংলা বাক্য ঠিক মতো পড়তে পারছে না, কিন্তু প্রাইমারি পাস। তো এই যে গুণগত বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এবং তার মধ্যে আবার যোগ হচ্ছে বাল্য বিয়ে, একটা বিরাট সমস্যা আমাদের। তো ওর বাপ মারা সবাই বাল্য বিবাহ হয়েছে, 14 বছর বয়সে, 13 বছর বয়সে, এই ছেলেমেয়েদের কে দেখাশোনা করে, কে লেখাপড়া শিখায়? কাজে স্কুলের যে শিক্ষাটা, সেটার বিকল্প ছিল না, এখনো নেই। তো আমরা এটাকে একটা কথা বললে হয়তো খারাপ শোনা যায়, অনেকটা লেজে গোবর অবস্থা আমার কাছে কখনো কখনো মনে হয় শিক্ষাবিদ হিসাবে। আমরা উত্তরণের চেষ্টা করছি নানান, আমি তো বলছি গবেষণার অন্ত নাই আমাদের। তো আমরা বইয়ের বোঝা বাড়িয়েছি, কোচিংটাকে আমরা ছাড়াতে পারিনি, কোচিং ভিত্তিক হয়ে গিয়েছে। হাতে কলমে শিক্ষার বা বাস্তব জগতে শিক্ষা দেওয়ার পদ্ধতিটাতে আমরা যাইনি। তো এগুলো মিলে আমাদের এই গুণগত মানটা, আমি বলবো, আমি উদাহরণ দিলাম গুণগত মানের, আমরা অনেক ভয়ঙ্কর ব্যাপার। আর উচ্চশিক্ষা পর্যায়ে একটু কথা আমি বলি আপনাকে, বিশ্বের 500 শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এটি বললে, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি নিজেও গ্লানি বোধ করি।
বলতেও আমি এটা ইতস্তত করছি। যদি বলেন 100 বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ, 500তে নেই, আর 100 তো আপনি বুঝতে পারছেন কি অবস্থা, 100 প্রায় 500তে আমরা নেই। তো আমাদের বিশ্ববিদ্যালয় অনেকগুলো হয়েছে, আর প্রসার ঘটেছে, ছাত্রী সংখ্যা বেড়েছে, প্রায় 66 ভাগ ছাত্রী এখন 100 জনের মধ্যে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংখ্যা বেশি ছেলেদের চেয়ে, আমি এটা বড় সাফল্য মনে করি, বিরাট সাফল্য। মেডিকেলও তাই, অনেক অনেক মেডিকেল মেয়েরা বেশি। তো এই সংখ্যার দিক থেকে আমাদের সাফল্য কিন্তু প্রবল। তো আমার বিষয় হলো, অবশ্যই আমাদের গভীরভাবে ভাবনার প্রয়োজন আছে, নীতি গ্রহণের প্রয়োজন আছে। শিক্ষার এই ব্যাপক সংখ্যাগত প্রসারের সঙ্গে গুণগত মানে এখন জরুরিভাবে আমাদের ভাবা উচিত। ধন্যবাদ। আমি স্যার আপনার কাছে আবার আসবো। যেটা আপনি বলছিলেন যে একমুখী শিক্ষা ব্যবস্থার যে একটা প্রস্তাব ছিল কুদরতি খোদা কমিশনের, তো সেটা তো এখনো অ্যাচিভ করা যায়নি। এবং এই যে আমাদের বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা, একটা তো সাধারণ শিক্ষা, আবার ইংরেজি মাধ্যম, আবার একেবারে মাদ্রাসাও দুই রকম, সব মিলিয়ে কয়েক রকম। তো সব মিলিয়ে যে একটা কি বলবো, একটা নির্দিষ্ট মানদণ্ডে তো দাঁড়াতে পারছে না। এই বিষয়টা কিভাবে সমাধান করা যায় স্যার? না, এটা তো আমরা তিনজনেই ওইভাবেই কথা বললাম যে কুদরতে খোদা শিক্ষা কমিশন। রবীন্দ্রনাথও যেমন বলেছিলেন যে মাতৃভাষা ছাড়া তো শিক্ষা হবে না, বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ কুদরতে খোদা সেইটাই তো জোর দিলেন, মাতৃভাষা শিক্ষার মাধ্যম হবে। এবং একমুখী মানে এই যে আমরা এখন বলি যে মূল ধারা যেটি বাংলা মাধ্যম, এবং টেক্সট বুক বোর্ডের যে কার্যক্রম মানে শিক্ষাক্রম, সেটা নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু মাদ্রাসা শিক্ষা আমাদের দেশে ব্রিটিশ আমল থেকেই ছিল পাশাপাশি, এখন এটা অনেক বেশি বিস্তারিত এবং ব্যাপক, সংখ্যায় বিশাল। এবং আমরা অনেক সময় এই যে সবসময় বলি যে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এত উচ্চ পাশের হার, এই বছর তো পাশের হার কমে গেল, মাদ্রাসায় পাশের হার কিন্তু সেইভাবে কমে নেই, সবসময় উপরে। সেইখানে কিন্তু আরো শিথিল, আরো সহজে উচ্চমান পাওয়া যায়। আর ইংরেজি মাধ্যম এক সময়ে 50-এর দশকে বা তারও আগে একটি দুটি তিনটি স্কুল ছিল সারা দেশে, সেন্ট গ্রেগরি অথবা সেন্ট ফ্রান্সিস কনভেন্ট, মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য, অথবা চিটং আরেকটা, কয়েকজন ছেলে মেয়ে, এরাই শুধু ইংরেজি মাধ্যমে পড়তো এবং ওই কেমব্রিজ সিস্টেমে। এখন তো সেটা বিশাল আকার ধারণ করেছে। এখন খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের ছেলে মেয়েরাই হয়তো পড়ছে, বা ছেলে মেয়েরা না হোক হয়তো ছেলে মেয়েদের ছেলে মেয়েরা পড়ছে। আমরা যারা কথা বলছি একমুখী, আমরাই সেটা মানছি না। তো এই যে এক ধরনের হিপোক্রিসি, তো এটা এসে গেছে। এমন সার্বিকভাবে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এই প্রাইভেট সেক্টর একটা ব্যক্তি খাত, সেইখানে তো তারা বলবেন যে আমার আন্তর্জাতিক যে বিশ্বায়ন, গ্লোবাল সিস্টেম, গ্লোবালাইজেশন, তার সাথে প্রতিযোগিতায় নামবার জন্য তো আমাকে তৈরি করতে হবে। সেটা হয়তো আমার বাংলা মাধ্যমে হচ্ছে না, অনেকে মনে করে যে ইংরেজি মাধ্যমে, যেটা একটু আগে আবার বললেন প্রফেসর আমাদের শামসুল আলম সাহেব, ওই আগের সিস্টেমেই তো অনেক মেধাবীরা অনেক উঁচু পর্যায়ে গেছে, তো নোবেল প্রাইজও পাচ্ছেন বা পাবেনও আরো। তো সেইখানে কিছু লোক আসতো, এখন শুধু কয়েকজনকে দিয়ে বিচার করলে কিন্তু হবে না। এটা আমরা চাচ্ছি সবাই শিখবে, হ্যাঁ, শতভাগ স্বাক্ষর হবে এবং একটা উল্লেখযোগ্য পরিমাণ উচ্চমান সম্পন্ন হবে। 2-4-5 জন না, ওই যে একজনের নাম শোনা যেত ম্যাট্রিকে ফার্স্ট, ইন্টারমিডিয়েট, সেটা না, অনেকেই হবে। এই ধারায় আমরা গেছি, সেটা ভালো। এখন আমরা এই 3 ধারাকে কি একখানে আনতে পারবো? হ্যাঁ, বর্তমান সরকার যেটা করেছেন সেটা প্রশংসনীয়। মাদ্রাসাগুলোকে কিছুটা বিজ্ঞান সম্পদ, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলো কিন্তু ওখানে এখন আবশ্যক, সবাইকেই শিখতে হবে। সেটা এক ভালো। আরো বেশি একদিকে আনা যায় কিনা, একটি প্রবাহে আনা যায় কিনা। ইংরেজি মাধ্যমকে আনতে পারছেন না, তাদেরকে বড়জোর বাংলাদেশের স্টাডি শেখাচ্ছেন, কিন্তু পুরো কারিকুলাম তাদের কিন্তু বিদেশি। আর মাদ্রাসাটা বিদেশি না, আমাদেরই দেশি, কিন্তু ধর্মভিত্তিক। তো ইংরেজি মাধ্যমটা কি হয়, যেটা সাম্যের কথা বললেন, বৈষম্যহীন সমাজ তৈরি করবার, আমরা তো বৈষম্য আরো জোরদার করছি, একেবারে উচ্চ মহল থেকে আমরা জোরদার করি। খোঁজ নিয়ে দেখেন, দেখা যাবে যে যারা পলিসি তৈরি করেন, যারা শাসন করেন,
তাদের ছেলেমেয়েরা কি করে, কোথায় যায়, আবার দেশেও না বিদেশে চলে যায়, তাই না? একেবারে বাল্য শিক্ষা থেকে শুরু করে তাদের ধারায় বিদেশে, তো নেই ভাই। এবং এরাই এসে আবার কর্তা ব্যক্তি হন, বিশেষ করে এখন রাজনীতিতে না, সরকারি চাকরিতে একেবারেই না, তারা আসেন কর্পোরেট সেক্টরে, বড় বড় কোম্পানিগুলো, তারাই তো ব্যাংক থেকে শুরু করে সবই ওদেরই কবজায় চলে যাবে। তার মানে কি আমরা সমাজটাকে আরো দৃঢ়ভাবে বৈষম্যের মধ্যে নিয়ে যাচ্ছি, এবং সেটাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে। হ্যাঁ, রাজনৈতিক হয়তো অতটা না, কিন্তু অর্থনীতি এবং এই শিক্ষা, এই দুটো আমাদেরকে বৈষম্যের দিকে আরো প্রকটভাবে নিয়ে যাচ্ছে আর কি। সেটা দুঃখজনক। রাশেদ আপা, একটি ব্যাপার বলবো যে এই যে ইংরেজি মাধ্যমে এবং মাদ্রাসায় দুটিতেই মানে বাংলাদেশ স্টাডিজ একটা মানে ইদানিং চালু করার একটা চেষ্টা চলছে, কিন্তু সত্যিকারের বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস, তারা কিন্তু এখনো পড়ানো হয় না। তো এটি তো কি বলবো, একটা বড় জনগোষ্ঠী কিন্তু মানে দেশের ইতিহাস, নিজের গর্বের কথা সেটা জানতে পারছে না, নিজের সংস্কৃতি জানতে পারছে না। এই বিষয়টি নিয়ে কি করা যায়? এটা যত দিন যাচ্ছে তত গুরুতর আকার ধারণ করছে। আসলে আগে আমাদের ধারণা ছিল যে এই যে 3 ধর্মী শিক্ষা, মূলধারা, ইংরেজি মাধ্যম, ধর্মীয় মাধ্যম বা মাদ্রাসা, এটার মধ্যে ন্যূনতম একটা প্রাথমিকে অন্তত অত প্রকট না। কিন্তু ইদানিংকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রাথমিকই, আমি তো এমন পরিবারে, মধ্যবিত্ত পরিবারেই দেখছি বাচ্চাদের প্রাইমারিতে পড়ে বাংলা বলতে চায় না, তারা ইংরেজিতে কথা বলা, কারণ টিচাররা বলছেন ইংরেজি প্র্যাকটিস করতে হবে, মা বাবারাও সেদিকে ঝুঁকছেন। এখানে সমস্যা কিন্তু আমরা আরেকটার মধ্যে আছি, সেটা হলো বিশ্বায়নের যুগ। তো আমরা ওই ফ্রিডম অফ চয়েস, সেটা কিন্তু হতো না যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে লেখাপড়াটা মানসম্মত হতো। কারণ চাহিদা তো, এইগুলো তৈরি হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, স্যার তৈরি হয়েছে চাহিদার জন্যই, এটা তো আমরা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো খারাপ না, কিন্তু এটাও বলা দরকার আছে এখানে যে চাহিদাটা তৈরি করে দিয়েছি আমরা, কারণ মানুষের মধ্যে চাহিদা তৈরি হয়েছে, কিন্তু আমরা সেই চাহিদার বিপরীতে আমরা কিন্তু এই সাপ্লাইটা এটা দিতে পারিনি, ডিমান্ডের বিপরীতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে দিতে পারিনি। এটার জন্য একটা কিন্তু উত্তরণের উপায়, কিছুটা দিক নির্দেশনা আমাদের শিক্ষানীতি 2010-এ আছে। কুদরতে খোদা কমিশন আমরা বাস্তবায়ন করতে পারিনি ওই রিপোর্ট, এটা আমাদের বিশাল একটা ব্যর্থতা। কিন্তু সেটার পথ ধরে চেষ্টা করেছিল এই শিক্ষানীতি 2010, সেখানে কিন্তু বলা আছে এই বৈষম্যটা দূর করার জন্য 8ম শ্রেণী পর্যন্ত ন্যূনতম এই 5টি পাঠ্য বই পড়তে হবে, যেটা আপনি বললেন যে বাংলাদেশ স্টাডিজ তার মধ্যে একটা। কিন্তু সেটা এখন যেহেতু আমাদের মনিটরিংটা এত দুর্বল, মাদ্রাসায় কি হচ্ছে জানতেও পারি না। ইংরেজি মাধ্যমে আমি বই দেখেছি, সেটা এমন ভাবে তৈরি করা হয়েছে, তাদের শিক্ষকরা তৈরি করছেন, তারা কিন্তু আমাদের কারিকুলামের সাথে কিন্তু ইকুইভ্যালেন্সি করছেন না। আমাদের দক্ষতা যেটা অর্জন করতে হয় ধরুন 8ম শ্রেণী বা 5ম শ্রেণীর পরে, সেটার সাথে তারা কিন্তু ইকুইভ্যালেন্সিটা করছেন না, তারা করছেন ক্যামব্রিজের সাথে। ফলে হয়েছে কি, ওইটাকেও এমন ভাবে নিয়ে এসছে, আপনি যে কথাটা বললেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ খুবই সীমিত আকারে এসছে, কিন্তু বঙ্গবন্ধু যে কত বড় মাপের একজন মানুষ ছিলেন, একজন রোল মডেল, সেটা আমরা কোথাও দিতে পারছি না, দেখছি না। ফলে ওই শিক্ষার্থীদের কাছে এটা ওই আরেকজন মানুষের মতোই একজন মানুষ, নিকারাগুয়ায়ও যুদ্ধ করেছিলেন, এইরকমই করেছিলেন, বঙ্গবন্ধু যে আমাদের অতি কাছের একজন রোল মডেল, এই জায়গাটাতে কিন্তু আমাদের এই 2 ধারা শিক্ষার্থীরা যেতে পারেনি। মূল ধারা আমরা কিছুটা আনতে চেষ্টা করা হয়েছে, সেখানেও আমি বলবো পুরোটাই মুক্তিযুদ্ধ ভিত্তিক। আগরতলার কথাটাও কিছুটা আছে, আমি নিজে দেখেছি 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত বই, কিন্তু বঙ্গবন্ধু রোল মডেল হিসাবে এখনো কিন্তু আমরা তেমন ভাবে আনতে পারিনি আমাদের নতুন প্রজন্মের কাছে, এটা আমাদের ব্যর্থতা। জি, আমি অধ্যাপক শামসুল আলম আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে যাব, সেটা হচ্ছে এই যে আমরা এখন গ্রেডিং পদ্ধতি চালু করেছি, জিপিএ 5, হ্যাঁ, মানে জিপিএ পাওয়া। আগে যেখানে ছিল ফার্স্ট হতো, সেকেন্ড হতো না, তো অনেকে বলেন যে আগে এই যে রেজাল্ট বেরোলে যে একটা উচ্ছ্বাস থাকতো যে প্রথম হয়েছে, বা একটা প্রথম হওয়ার দ্বিতীয় হওয়ার
যে একটা প্রতিযোগিতা ছিল সেটি এখন আর নাই, এখন তো গ্রেডিং। এটি কতটা ভালো হয়েছে বা এটি নিয়েও একটা বিতর্ক কিন্তু আছে আর কি, বা আদৌ কোনো গ্রেডিং সিস্টেমই থাকা উচিত কিনা সেটাও একটা প্রশ্ন আছে। বাইরের অনেক দেশে কিন্তু, আমেরিকাতে তো সেগুলো নাই, শুধু আপনি সার্টিফিকেট পাবেন একটা। তো এই বিষয়গুলো নিয়ে একটু যদি বলেন। আমি আপনাকে বলবো, আমার আমেরিকান সিস্টেমে পড়ার অভিজ্ঞতা আছে, মাস্টার্স করেছি আমি গ্রেডিং সিস্টেমে, আর দেশে মাস্টার্স করেছি আমার দেশীয়, তখন অ্যানুয়াল সিস্টেম ছিল, আমাদের সময় তো আর গ্রেডিং সিস্টেম বা কোর্স, আমাদের তিনজনই আমি বলবো ষান্মাসিক আর বার্ষিক। নম্বর দেওয়া হতো। আজকে আজকে আমার একটা মনে হয় যে আমরা সবটা জিনিসই ভালো জিনিস নিতে পারিনি, ভালো উদ্দেশ্যে নিয়েছি, সেটাকে লেজে গোবরে করে ফেলেছি। আচ্ছা, গ্রেডিং ভাবলাম যে আমরা একজনকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বলবো না, ফার্স্ট ক্লাস সেকেন্ড বলবো না, আমরা সবাইকে এক কাতারে নিয়ে আসবো। একটা হলো প্রতিযোগিতা নিশ্চিত আমাদের করতে হবে, প্রতিযোগিতার মধ্যে যে শ্রেষ্ঠ প্রতিভার অধিকারী তাকে আমি চিহ্নিত কেন করব না, এই প্রশ্নটা আমি কিন্তু নিজে বুঝি না। সারা জীবন দেশবাসী কেন জানবে না এটা আমার সবচেয়ে ব্রিলিয়ান্টকে আমার চিহ্নিত করা আপত্তি কোথায়? এক, গ্রেডিং সিস্টেম করে কি হচ্ছে জানেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি বললাম 35 বছর শেষ করে আমি 2009 যোগদান করেছি পরিকল্পনা কমিশন। গ্রেডিং সিস্টেম যখন চালু হলো, কোর্স সিস্টেম বলি আমরা, 6 মাস পর পরীক্ষা ভালো, কোথাও কোথাও ট্রাইমেস্টার 4 মাসের পরীক্ষা ভালো। আমি আমার বিষয়ে অনুষদ দেশে, এক অনুষদে 60 জনের মধ্যে 48 জনে A+। তো আমি আমেরিকান সিস্টেমে মাস্টার্স করে আমি দেখেছি A+ দিত ওরা 100 জনের মধ্যে 1-2 জন বা ম্যাক্সিমাম 3 জন, A+ বেশি দিত না। আমার নিজের অভিজ্ঞতা হলো, একবার আমি এক শিক্ষক বলেছিলাম যে আমি তো খুব ভালো পরীক্ষা দিলাম ইন্টারন্যাশনাল ফিন্যান্সে, তো A+, উনি বুঝে ফেলছে, বলে A+ ইংরেজিতে বলে তুমি কি জানো A+ মানে কি? এক্সেপশনাল। তো 100 জনের মধ্যে কয়জন এক্সেপশনাল, এক্সট্রাঅর্ডিনারি কয়জন থাকতে পারে তুমি বলো? এক্সট্রাঅর্ডিনারি মানে থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলেও কিন্তু যে এক্সট্রাঅর্ডিনারি সে 100 মধ্যে 1টা 2টা 3টা হতে পারে, 10টা হতে পারে না, বা 15টাও হতে পারে না কথা। আর আমার দেশে, আমি আমার বিশ্ববিদ্যালয় অনুষদ, আমি আর বাইরে আর বেশি কিছু বলবো না, 60-এর মধ্যে 48-50 A+। তা আমি আবার হেসে এক শিক্ষা আমার সহকর্মী বললাম যে আপনার এত A+ হচ্ছে কি করে? কাজে না ভাই, নাতি উপায় নাই, ওই খুলনা বিশ্ববিদ্যালয় এত দেয়, ওই কমনওয়েলথ ভিত্তিতে গিয়ে আমার ছেলে তো বিবেচিত হবে না। ধন্যবাদ অধ্যাপক শামসুল আলম, একটু আপনার কাছে পরে আসবো। আমরা একটা ফোন আছে, একজন দর্শক আছে আমাদের সাথে, একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জিল্লুর রহমান তারাস, সিরাজগঞ্জ। জি বলুন। স্যার, আমি একজন মাধ্যমিক পর্যায়ের সহকারী শিক্ষক। জি, আপনাদের এই আলোচনা শুনতেছি। স্যার, আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা মেধাবী শিক্ষিত জ্ঞানী, যারা মেধাবী স্টুডেন্ট বা মেধাবী শিক্ষাবিদ গুলা যারা আছেন, এনারা শিক্ষকতা পেশা আসেন না, এনারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশা পেতে আগ্রহী। আমার তো ব্যক্তি মত, এই ভালো শিক্ষিত লোকগুলা শিক্ষকতা পেশায় না আসার জন্যই আমাদের শিক্ষার এই গুণগত মানটা এত নিম্নমুখী। ধন্যবাদ। আপনার প্রশ্নটা বোঝা গেছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন, যে আসলে শিক্ষকতা পেশায় তো সবচেয়ে মেধাবীদের আসা উচিত ছিল, কিন্তু আমরা সেই অবস্থা তৈরি করতে পারিনি। আমরা শিক্ষকদের সেইভাবে সম্মান দিতে পারিনি, সম্মানীয় দিতে পারিনি, যে কারণে শিক্ষকতা পেশায় মেধাবীরা আসছে না। এটি শিক্ষকতার মানের, শিক্ষার মানের নিম্নগামী হওয়ার পেছনে একটি বড় কারণ। এটা হতে পারে। এটা আমি যে কথাটা বলছিলাম, এটা অবশ্যই আমি বলতেছি, এই বিষয়ে দুই একটা কথা বলবো। তার আগে যেটা বলছিলাম, যে এই গ্রেডিং সিস্টেমটাকেও কিন্তু আমরা, যদি আমি বলি এটাকে কি বলবো, এটাকেও আমরা নষ্ট করেছি আসলে। গ্রেডিং মানে সবাই A+ পেতে হবে। A+ পছলে আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয় গ্রেডিংয়ে বহু A+ ফেল করে যাচ্ছে, এক সাবজেক্টে, ওই সাবজেক্টে, সেই সাবজেক্টে। এর মানে কি? আর ভর্তি পরীক্ষা নাই বললাম, সেখানে হাজার হাজার পরীক্ষা দেয়, যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা। তো ক্লাসে পরীক্ষাও ওই A+ বলে আপনি কিন্তু ভাবতে পারেন না যে A+ সে এখানে A+ পাবে, সিম্পলি সে C পেয়ে যাচ্ছে বা B, যদি আপনি সত্যিকার মূল্যায়ন করেন। তার মানে এই মূল্যায়নটা আমাদের সঠিক হচ্ছে না, আমার ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই। হয়তো যথার্থ কিছু আছে। রাশেদ, আমাদের সময় প্রায় শেষ। রাশেদ, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? প্লাস যেই দর্শক যে প্রশ্নটা করেছেন সেটা নিয়েও যদি কিছু। শিক্ষকদের বিষয়টা আসলেই আমাদের ভাবিয়ে তোলার মতো বিষয়। ক্লাসরুমে বা শ্রেণীকক্ষেই তো শিক্ষকরা হচ্ছেন চালিকা শক্তি।
এখন শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকরা তো সেই মেরুদণ্ডটাকে সিধা করার জন্য থাকেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন, না দিতে পেরেছি সম্মানই, না দিতে পারছি সম্মান, ফলে তারাও নানা ধরনের জীবন জীবিকার তাগিদে নানা দিকে ঝুঁকে। দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা প্রায়ই এটাকে ওভারলুক করে যাই, সেটা হলো একজন শিক্ষককে গড়ে প্রাথমিকে 60 থেকে 70 জন বাচ্চা সামাল দিতে হয় গড়ে। ভালো ভালো স্কুল আছে যেখানে 30, 35, 40, সম্ভব না মানসম্মত শিক্ষা সেখানে ব্যবস্থা করা। এটা খালি শিক্ষকদের দায়ী করে লাভ নেই। আর তৃতীয় যে কথাটা বলতে চাই, আমাদের মাধ্যমিকে বিশেষ করে শিক্ষক নিয়োগে দুর্নীতি, এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে। জি স্যার, আপনার কমেন্টস শুনতে চাই, শেষ 1 মিনিট। না, আমাদের সম্মানীয় শ্রোতা যে প্রশ্নটা করেছেন, শিক্ষকতায় কেন মেধাবীরা আসছেন না, এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু আমি মনে করি তারা আসছেন, অনেকেই আসছেন এবং নিজের বিবেচনাতেই আসছেন, চয়েস। হয়তো কলেজেও কিছুটা আসে, কিন্তু যেখানে বেশি দরকার স্কুল পর্যায়ে সেইখানে আসছে না। সেইখানে যেটি রাশেদা চৌধুরী বললেন যে সম্মানী এবং সম্মান এই দুটো দিতে হবে, এবং তার বাঁচার মতো ভদ্রভাবে তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেরকম বেতন তো দিতে হবে, এটা একটা দরকার, এবং তার প্রশিক্ষণ দরকার প্রয়োজনে। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো স্যার মানে আমরা তো সেই প্রপার মর্যাদাটা দিতে পারছি না। সম্প্রতি যে বিতর্কটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা মানে সচিবের সমানও না একজন অধ্যাপক বা সিনিয়র সচিব, তো আরো প্রাথমিক শিক্ষকদের তো সিলেকশন গেটে ছিলেন, কিন্তু সব প্রফেসররাই কিন্তু আগে ছিলেন না, সচিবদের সমান ছিলেন না, কিন্তু ছিলেন না। কিন্তু প্রাথমিকের শিক্ষকরা কিন্তু তৃতীয় গ্রেড থেকে মাত্র দ্বিতীয় গ্রেডে করা হয়েছে, তাও বেতন ভাতা নিয়ে অনেক। এবং আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে, শ্রীলঙ্কার কথা যদি বলি, ইভেন পাকিস্তানে শিক্ষকদের বেতন অনেক বেশি সরকারি আমলাদের চাইতে, তাই না? তো ফলে মেধাবীরা আকৃষ্ট হয়। তো আমাদের আসলে এই বিষয়গুলো আসলে মানে আমাদের বোঝায় যে আসলে আমরা আমাদের শিক্ষাটাকে কিভাবে দেখছি, আমাদের দৃষ্টিভঙ্গিটা এখনো কি পর্যায়ে আছে। তো যাই হোক, বিনিয়োগটাও দেখতে হবে, তাহলে বিনিয়োগটাও কমছে। তো যাই হোক, আমরা আশা করব যে আমাদের শিক্ষার মান উন্নয়ন হবে এবং আমরা শিক্ষার মাধ্যমেই আসলে একটা জাতি এগিয়ে যায়, আমরা শিক্ষার মাধ্যমে এগিয়ে যাব। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।